আপনারা যারা আজ এখানে আমার কথা শুনতে এসেছেন, তারা প্রত্যেকেই শিক্ষিত, সচেতন এবং সমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আমি আজ আপনাদের কাছে এমন একজনের চিন্তা তুলে ধরব, যা প্রায় ১৫০ বছর আগে লেখা হলেও আজও আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রাসঙ্গিক। আমরা কথা বলবো আধুনিক লিবারালিজমের পিতা জন স্টুয়ার্ট মিল এবং তার অমর সৃষ্টি অন লিবার্টি বা স্বাধীনতা প্রসঙ্গে বইটি নিয়ে। তবে আমি কোনো শুকনো তাত্ত্বিক আলোচনা করব না। আমরা একটা গল্পের মতো করে এগোব, যেখানে আমরা ধাপে ধাপে বুঝব কিভাবে ক্ষমতা, সমাজ এবং ব্যক্তি একে অপরের সাথে জড়িয়ে আছে। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমরা যখন স্বাধীনতা শব্দটি শুনি, আমাদের মনে হয়তো আধ্যাত্মিক বা দার্শনিক ইচ্ছার স্বাধীনতার কথা আসতে পারে। কিন্তু মিল এখানে সেই জটিল তত্ত্বে যাননি। তিনি কথা বলেছেন নাগরিক স্বাধীনতা বা সামাজিক স্বাধীনতা নিয়ে। অর্থাৎ সমাজ বা রাষ্ট্র একজন ব্যক্তির ওপর কতটা কর্তৃত্ব খাটাতে পারে, সেই সীমানাটা ঠিক কোথায়? এই প্রশ্নটি অতি প্রাচীন, কিন্তু আধুনিক যুগে এর রূপ বদলে গেছে। আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন গ্রিস, রোম বা ইংল্যান্ডের সংগ্রামের কথা। সেখানে স্বাধীনতা মানে ছিল রাজনৈতিক শাসকদের হাত থেকে সুরক্ষা। সেই সময় শাসকরা জনগণের থেকে আলাদা ছিলেন। শাসক হতেন বংশানুক্রমিক কোনো রাজা বা কোনো এক বিশেষ গোষ্ঠী, যারা ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে শাসন করত। তাদের ক্ষমতাকে যেমন প্রয়োজনীয় মনে করা হতো, তেমনি আবার ভয়ঙ্করও মনে করা হতো। মিল এখানে একটি চমৎকার উপমা ব্যবহার করেছেন। তিনি সমাজকে তুলনা করেছেন একদল পাখির সাথে, যাদের অসংখ্য শকুন তাড়া করছে। এই শকুনদের হাত থেকে বাঁচতে হলে তাদের চেয়েও শক্তিশালী এক শিকারী প্রাণীর সাহায্য দরকার। তাই রাজা হিসাবে এক বিশাল শকুনকে বেছে নেওয়া হলো, যাতে সে অন্য ছোট ছোট শকুন বা হার্পিদের দমিয়ে রাখতে পারে। কিন্তু বিপদ হলো, সেই বড় শকুনটিও তো তার নিজের পালের ওপর হামলা চালাতে পারে। তাই সাধারণ মানুষের বা দেশপ্রেমিকদের মূল লক্ষ্য ছিল রাজার ক্ষমতার ওপর কিছু সীমাবদ্ধতা আরোপ করা। এটাই ছিল প্রাচীনকালে স্বাধীনতার মূল ধারণা। এই সীমাবদ্ধতা দুটি উপায়ে আনার চেষ্টা করা হতো। প্রথমত, কিছু নির্দিষ্ট অধিকার বা পলিটিক্যাল লিবার্টি অর্জন করা। শাসক যদি সেই অধিকার ভঙ্গ করেন, তবে জনগণের বিদ্রোহ করাটা ন্যায়সঙ্গত বলে ধরা হতো। দ্বিতীয় উপায়টি ছিল সাংবিধানিক সুরক্ষা, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য জনগণের বা তাদের প্রতিনিধিদের সম্মতি বাধ্যতামূলক করা। ইউরোপের দেশগুলোতে এই প্রথম পদ্ধতিটি শাসক মানতে বাধ্য হয়েছিল, কিন্তু দ্বিতীয়টির জন্য অনেক রক্তক্ষয়ী লড়াই করতে হয়েছে। যতক্ষণ মানুষ একজন প্রভুর শাসনাধীনে থাকতে রাজি ছিল এবং কেবল তার অত্যাচার থেকে সুরক্ষা খুঁজছিল, ততক্ষণ তাদের স্বাধীনতার দাবি এই গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সময়ের সাথে মানুষের চিন্তার পরিবর্তন ঘটে। মানুষ একসময় ভাবল, আমাদের শাসকরা কেন আমাদের স্বার্থের বিরোধী কোনো স্বতন্ত্র শক্তি হবে? রাষ্ট্র বা সরকারের কর্মচারীরা যদি আমাদের প্রতিনিধি হয়, যাদের আমরা যখন খুশি বদলে দিতে পারি, তবেই হয়তো আমরা সবচেয়ে নিরাপদ থাকব। এই যে নির্বাচিত এবং অস্থায়ী শাসক পাওয়ার আকাঙ্ক্ষা, এটি একসময় আধুনিক গণতন্ত্রের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়াল। মানুষের মনে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হল যে জনগণকে নিজের ইচ্ছা থেকে রক্ষা করার প্রয়োজন নেই। রাষ্ট্র মানে তো আমরাই, আমাদের ইচ্ছা আর রাষ্ট্রের ইচ্ছা তো একই। ফলে ক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে আগেকার দিনে যে মাথা ব্যথা ছিল, তা যেন অনেকটা কমে এলো। মনে করা হলো রাষ্ট্রকে যত বেশি ক্ষমতা দেওয়া হবে, তা তো আসলে জনগণেরই ক্ষমতা। কিন্তু মিল এখানে আমাদের সতর্ক করে দিচ্ছেন। একটি সফল গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়ার পর দেখা গেল সেখানেও কিছু ত্রুটি এবং দুর্বলতা লুকিয়ে রয়েছে। স্বশাসন বা নিজের ওপর নিজের শাসন আসলে বাস্তব চিত্র নয়। যে জনগণ ক্ষমতা প্রয়োগ করে, তারা আর যাদের ওপর ক্ষমতা প্রয়োগ করা হয়, তারা সবসময় এক নয়। প্র্যাকটিক্যাল বা বাস্তব অর্থে জনগণের ইচ্ছা মানে হলো জনগণের সবচেয়ে বড় বা সবচেয়ে সক্রিয় অংশের ইচ্ছা, যাকে আমরা বলি মহাসংখ্যাগরিষ্ঠের ইচ্ছা। এর ফলে অনেক সময় সংখ্যাগরিষ্ঠ অংশ সমাজের একটি ক্ষুদ্র অংশের উপর অত্যাচার করতে চায়। মিল একেই বলেছেন সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারী বা টিরেনি অব দ্য মেজরিটি। এটি আগেকার দিনের একনায়কতন্ত্রের চেয়েও অনেক সময় বেশি ভয়ঙ্কর হতে পারে। কারণ আগে শুধু রাজনৈতিক পদের অপব্যবহারের ভয় ছিল, কিন্তু এখন সমাজ নিজেই যখন স্বৈরাচারী হয়ে ওঠে, তখন তার হাত থেকে নিস্তার পাওয়া কঠিন হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারী কি শুধু আইনের মাধ্যমেই হয়? না। মিল বলছেন সমাজ যখন নিজেই শাসক হয়ে দাঁড়ায়, তখন সে শুধু তার রাজনৈতিক কর্মচারীদের মাধ্যমেই শাসন করে না। সমাজ যখন তার নিজের তৈরি প্রথা বা নিয়মকানুন এমনভাবে চাপিয়ে দেয়, যা সাধারণের থেকে ভিন্ন চিন্তার মানুষদের জীবন অতিষ্ঠ করে তোলে, তখনই তাকে বলা হয় সামাজিক স্বৈরাচার। এটি অনেক সময় আইনি শাস্তির চেয়েও বেশি কার্যকর, কারণ এটি মানুষের জীবনের গভীরে প্রবেশ করে এবং খোদ আত্মাকেই পঙ্গু করে দেয়। তাই শুধুমাত্র শাসকের হাত থেকে সুরক্ষা পেলেই চলবে না, আমাদের সুরক্ষা দরকার সমাজের প্রচলিত মতাদর্শ এবং অনুভূতির আক্রমণ থেকেও। সমাজের প্রবণতা হল, যারা সংখ্যাগরিষ্ঠের ধারার সাথে মেলে না, তাদের ওপর নিজস্ব নিয়ম চাপিয়ে দেওয়া এবং প্রত্যেকের ব্যক্তিত্ব বা ইন্ডিভিজুয়ালিটি ধ্বংস করে একটি নির্দিষ্ট ছাঁচে সবাইকে গড়ে তোলা।
কিন্তু মানুষের মঙ্গলের জন্য এই সামাজিক হস্তক্ষেপের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। সেই সীমাটি খুঁজে বের করাই হলো আমাদের আলোচনার প্রধান উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো, সেই সীমাটি কোথায় হবে? এই নিয়ে আজও পৃথিবীতে কোনো স্থির সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। আমরা জানি যে বেঁচে থাকার জন্য অন্যদের আচরণের ওপর কিছু নিষেধাজ্ঞা থাকা প্রয়োজন। কিন্তু সেই নিষেধাজ্ঞাগুলো কি হবে? অদ্ভুত ব্যাপার হলো, একটি দেশ বা একটি যুগের মানুষ মনে করে তারা যা ভাবছে সেটাই ধ্রুব সত্য। এক দেশ বা এক যুগের নির্দেশনা অন্য যুগের মানুষের কাছে হাসির খোঁড়া খায়, অথচ তৎকালীন মানুষ তা মনে করত স্বতঃসিদ্ধ। এর পেছনে সবচেয়ে বড় প্রভাব ফেলে প্রথা বা কাস্টম। প্রথা মানুষের কাছে যেন এক দ্বিতীয় প্রকৃতি। মানুষ যে বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে যায় সেগুলো নিয়ে প্রশ্ন তোলা যে জরুরি তা তারা ভুলেই যায়। তাদের কাছে যুক্তি বা কারণের চেয়েও তাদের অনুভূতিই বড় হয়ে যায়। প্রত্যেকের মনে হয় অন্যদেরও আমার মতো বা আমি যাদের পছন্দ করি তাদের মতো চলাফেরা করা উচিত। কিন্তু কেউ এটা স্বীকার করতে চায় না যে তার বিচারের মাপকাঠি আসলে তার নিজের পছন্দ বা অপছন্দ মাত্র। যদি অনেক মানুষ একই জিনিস পছন্দ করে, তবে সেটাকেই তারা যৌক্তিক কারণ হিসাবে দাঁড় করাতে চায়। মানুষের এই যে নৈতিকতা বা রুচি সম্পর্কে মতামত, এটি অনেকগুলো কারণ দ্বারা প্রভাবিত হয়। কখনো কখনো মানুষের বিচার বুদ্ধি কাজ করে, কখনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস, আবার কখনো ঈর্ষা বা অহংকার। কিন্তু সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে মানুষের নিজস্ব স্বার্থ। যেখানেই সমাজে কোনো প্রভাবশালী শ্রেণী বা গোষ্ঠী থাকে, দেশের প্রচলিত নৈতিকতা মূলত তাদেরই শ্রেণী স্বার্থ এবং তাদের শ্রেষ্ঠত্ববোধ থেকে জন্ম নেয়। যেমন স্পার্টার শাসক এবং কৃতদাসদের মধ্যে নৈতিকতা, বাগান মালিক এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে সম্পর্ক, পুরুষ এবং নারীদের মধ্যে যে বিভাজন, তা মূলত প্রভাবশালী শ্রেণীর স্বার্থেই তৈরি হয়েছে। এমনকি যখন কোনো গোষ্ঠী তাদের আধিপত্য হারায়, তখন তারা প্রভাবশালী শক্তির বিরুদ্ধে একটি অসহিষ্ণু ঘৃণা থেকে নৈতিকতা তৈরি করে। মিল বলছেন যে সমাজের এই ভালো লাগা মন্দ লাগার বোধ আসলে সমাজ বা তার শক্তিশালী অংশের পছন্দ অপছন্দের প্রতিফলন মাত্র। যারা সমাজের চেয়ে চিন্তা বা অনুভূতির দিক থেকে এগিয়েছিলেন, তারা সাধারণত এই মূল বিষয়টিকে আক্রমণ না করে বরং সমাজকে কি পছন্দ করা উচিত আর কি অপছন্দ করা উচিত সেটা শেখাতে ব্যস্ত ছিলেন। এই পুরো পরিস্থিতিতে ব্যক্তি স্বাধীনতার অধিকার কেবল একটি ক্ষেত্রেই বড় পরিসরে স্বীকৃত হয়েছে, আর তা হল ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে। প্রোটেস্ট্যান্ট ধর্মের উদ্ভবের পর ক্যাথলিক চার্চের একছত্র আধিপত্য যখন ভেঙে গেল, তখন ভিন্ন মতদর্শী দলগুলো একে অপরের ওপর জয়ী হতে না পেরে শেষ পর্যন্ত সহাবস্থানের বা সহনশীলতার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। এখানে এসেই প্রথমবার ব্যক্তি স্বাধীনতার অধিকারের বিষয়টি শক্তিশালী যুক্তি দিয়ে উত্থাপন করা হয়েছে। বড় বড় লেখকরা দাবি করলেন যে ধর্মের বিষয়ে একজন মানুষ অন্য কারো কাছে দায়বদ্ধ নয়। যদিও বাস্তবে মানুষ যখন কোনো বিষয়কে গভীরভাবে বিশ্বাস করে, তখন তারা অসহিষ্ণু হয়ে ওঠে। তবুও ধর্মীয় সহনশীলতার এই লড়াই আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে। মিল দেখিয়েছেন যে ইংল্যান্ডের মতো দেশেও মানুষের আইনের জোয়াল ইউরোপের অন্য দেশের তুলনায় হালকা হলেও সামাজিক মতামতের বা পাবলিক ওপিনিয়নের জোয়াল অনেক বেশি ভারী। ইংরেজরা সাধারণত সরকারের হস্তক্ষেপ পছন্দ করে না, কিন্তু সেটা ব্যক্তির স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থেকে নয়, বরং সরকারকে একটি বিরোধী স্বার্থ হিসাবে দেখার অভ্যাসী থেকে। সরকার যদি কোনো ভালো কাজেও হস্তক্ষেপ করতে চায়, তবে একদল মানুষ তার বিরোধিতা করে, আবার অন্য দল যে কোনো মন্দ দূর করতে সরকারকে ডাকার জন্য উন্মুখ থাকে। কিন্তু এই হস্তক্ষেপের কোনো সুনির্দিষ্ট নীতি বা নিয়ম আমাদের কাছে নেই। এই সমস্যার সমাধানে মিল একটি অত্যন্ত সহজ এবং শক্তিশালী মূলনীতি প্রস্তাব করেছেন। তিনি বলছেন, সভ্য সমাজের কোনো সদস্যের ইচ্ছার বিরুদ্ধে যদি তার ওপর ক্ষমতা প্রয়োগ করতে হয়, তবে তার একমাত্র বৈধ কারণ হতে পারে অন্যকে ক্ষতি থেকে রক্ষা করা। ব্যক্তির নিজের শারীরিক বা নৈতিক মঙ্গল কোনোভাবেই হস্তক্ষেপের পর্যাপ্ত কারণ নয়। তাকে এটি করলে ভালো হবে, বা সে সুখী হবে, বা এটি করা সঠিক কাজ হবে, এসব যুক্তিতে তাকে বাধ্য করা যাবে না। তাকে বোঝানো যেতে পারে, অনুরোধ করা যেতে পারে, কিন্তু বল প্রয়োগ করা যাবে না, যতক্ষণ না তার কাজ অন্য কারোর ক্ষতি করছে। ব্যক্তির নিজের শরীর এবং মনের ওপর সে নিজেই সর্বভৌম। তবে এই নীতির প্রয়োগের ক্ষেত্রে মিল কিছু সীমাবদ্ধতার কথা বলেছেন। এটি শিশুদের জন্য বা প্রাপ্তবয়স্ক নয় এমন ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়। একইভাবে যারা সমাজের পশ্চাৎপদস্তরে আছে, যেখানে সমাজ নিজেই যেন অপ্রাপ্তবয়স্ক অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে একজন সংস্কারক শাসকের কঠোর শাসনও বৈধ হতে পারে, যদি তার লক্ষ্য হয় উন্নতির সাধন। যতক্ষণ মানুষ মুক্ত এবং সমান আলোচনার মাধ্যমে নিজেদের উন্নতি করার ক্ষমতা অর্জন করতে না পারে, ততক্ষণ স্বাধীনতার নীতি প্রয়োগ করা কঠিন। কিন্তু একবার যদি কোনো জাতি সেই পর্যায়ে অতিক্রম করে, তবে বল প্রয়োগ বা শাস্তির আর কোনো সুযোগ নেই। মিল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি কোনো বিমূর্ত বা কাল্পনিক অধিকারের উপর ভিত্তি করে তার যুক্তি দেননি। তার তর্কের মূল ভিত্তি হল উপযোগিতা বা ইউটিলিটি। তবে এই উপযোগিতা হতে হবে চিরস্থায়ী স্বার্থের উপর ভিত্তি করে, যা মানুষকে একটি প্রগতিশীল সত্তা হিসাবে দেখে। মানুষের এই প্রগতিশীল হওয়ার জন্য তার স্বতঃস্ফূর্ততা বা স্পন্টেনিয়েটি প্রয়োজন। তবে যদি কারো কাজ অন্যের স্বার্থে আঘাত দেয়, তবেই কেবল সমাজ তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে কাজ না করার জন্য ব্যক্তিকে দায়ী করা যেতে পারে। যেমন,
আদালতে সাক্ষ্য না দেওয়া বা বিপদে পড়া মানুষকে না বাঁচানো। যদিও কাজ করার চেয়ে নিষ্ক্রিয়তার জন্য শাস্তির বিধান করাটা অনেক বেশি সাবধানতার সাথে বিবেচনা করতে হবে। মিল মানুষের স্বাধীনতার ক্ষেত্রকে ৩টি প্রধান ভাগে ভাগ করেছেন। প্রথমত, অন্তরের স্বাধীনতা বা চেতনার স্বাধীনতা। এর মধ্যে রয়েছে চিন্তা করার ও অনুভূতির স্বাধীনতা এবং যে কোনো বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আসলে অন্যের ওপর প্রভাব ফেলে বলে মনে হলেও এটি চিন্তা করার স্বাধীনতার সাথে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত যে একে আলাদা করা অসম্ভব। দ্বিতীয়ত, নিজের রুচি এবং লক্ষ্য নির্ধারণের স্বাধীনতা, অর্থাৎ নিজের চরিত্র অনুযায়ী নিজের জীবন সাজানো এবং নিজের ইচ্ছামতো কাজ করা, যতক্ষণ পর্যন্ত তা অন্যের ক্ষতি না করে। মানুষ যদি অন্যের কাছে হাস্যকর বা অদ্ভুত মনে হয়, তবুও তাকে তার মতো চলতে দেওয়া উচিত। তৃতীয়ত, সংগঠনের স্বাধীনতা, অর্থাৎ কোনো ক্ষতিকর উদ্দেশ্য না থাকলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মিলে কোনো জোট বা সংগঠন গড়ার স্বাধীনতা। মিল দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে যে সমাজে এই ৩টি স্বাধীনতাকে সম্মান করা হয় না, সেই সমাজ কখনোই স্বাধীন নয়, সেখানে সরকারের ধরন যাই হোক না কেন। প্রকৃত স্বাধীনতা হল নিজের ভালো নিজে খোঁজা, যতক্ষণ না আমরা অন্যের পথে বাধা হয়ে দাঁড়াই। মানুষ অন্যের ইচ্ছামতো বাঁচলে অনেক বেশি লাভবান হয়, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সমাজ সবসময় মানুষকে তার নিজস্ব মানদণ্ড অনুযায়ী চালানোর চেষ্টা করেছে। প্রাচীন ছোট ছোট প্রজাতন্ত্রগুলোতে হয়তো নিরাপত্তার খাতিরে ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্র অনেক বড় হওয়ায় সরাসরি আইনি হস্তক্ষেপ কিছুটা কমেছে। তবুও সামাজিক বা নৈতিক হস্তক্ষেপের দাপট দিন দিন বাড়ছে। ধর্মের নামে হোক বা কোনো আধুনিক সংস্কারকদের আদর্শের নামে হোক, ব্যক্তির ওপর সমাজের কর্তৃত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। মিল বলছেন যে এই কর্তৃত্ব বা আধিপত্য কমার কোনো লক্ষণ নেই, বরং এটি দিন দিন বাড়ছে। যদি আমরা একটি শক্ত নৈতিক দেওয়াল না তুলি, তবে এই সমস্যা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এই বিশাল বিষয়ের গভীরে ঢোকার জন্য মিল প্রথমে কেবল মত প্রকাশের স্বাধীনতার উপর জোর দিয়েছেন। এটি স্বাধীনতার এমন একটি শাখা যা আধুনিক উদার দেশগুলোতে অন্তত তাত্ত্বিকভাবে স্বীকৃত। প্রেস বা সংবাদপত্রের স্বাধীনতাকে এখন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে দেখা হয়। কিন্তু মিল বলছেন, সরকার যখন জনগণের সাথে এক হয়ে যায় এবং জনগণের ইচ্ছা অনুযায়ী কোনো কণ্ঠ স্তব্ধ করে দেয়, সেটাও সমান অপরাধ। যদি সারা পৃথিবীর সব মানুষ একদিকে হয় এবং মাত্র একজন মানুষ বিপরীত দিকে হয়, তবে সেই একজন মানুষকে চুপ করিয়ে দেওয়ার অধিকার সারা পৃথিবীর মানুষের নেই। ঠিক যেমন সেই একজন মানুষের যদি ক্ষমতা থাকত, তবুও সারা পৃথিবীকে চুপ করিয়ে দেওয়াটা অন্যায় হতো। কেন এটি অন্যায়? কারণ একটি মতামতকে স্তব্ধ করার মানে হল বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার চুরি করা। যদি সেই মতামতটি সঠিক হয়, তবে মানুষ সত্য পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হল। আর যদি সেটি ভুলও হয়, তবুও সেটি সত্যের সাথে সংঘাতের মাধ্যমে সত্যকে আরও স্পষ্টভাবে বোঝার যে সুযোগ, তা থেকেও মানুষ বঞ্চিত হল। এই দুটি বিষয়কে মিল খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। প্রথমত, আমরা যে মতামতটি দমন করতে চাইছি, সেটি হয়তো সঠিক হতে পারে। আমরা যারা সেটি দমন করতে চাইছি, তারা কিন্তু অভ্রান্ত নই। আমাদের কোনো অধিকার নেই সবার জন্য সিদ্ধান্ত নেওয়ার এবং অন্যের বিচারের সুযোগ কেড়ে নেওয়ার। মানুষ যখন কোনো বিষয়ে নিশ্চিত থাকে, তখন তারা প্রায়ই ভুলে যায় যে তারা ভুল করতে পারে। এমনকি যারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করেন, তারাও অনেক সময় তাদের চারপাশের সমাজ বা দলের মতামতের উপর অন্ধভাবে নির্ভর করেন। তারা ভাবেন না যে আজ যে বিষয়টিকে তারা ধুলোবালি মনে করছেন, অন্য কোনো দেশে বা অন্য কোনো যুগে সেটিই হয়তো সবচেয়ে মূল্যবান ছিল। ইতিহাস সাক্ষী যে প্রতিটি যুগ এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে যা পরবর্তী যুগে ভুল প্রমাণিত হয়েছে। কেউ হয়তো বলতে পারেন, কোনো ভুল প্রচার বন্ধ করা তো সরকারের দায়িত্ব। সরকার তো তার নিজের বুদ্ধি অনুযায়ী চলবে। যদি আমরা ভুল করার ভয় কিছুই না করি, তবে কোনো কাজই করা সম্ভব হবে না। কর বসানো বা যুদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তো ভুল হতে পারে, তাই বলে কি সরকার তা বন্ধ রাখে? মিলের উত্তর হল, কোনো একটি মতামতকে সঠিক বলে ধরে নিয়ে কাজ করা আর সেই মতামতের ভুল ধরার কোনো সুযোগই না দেওয়া, এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যদি কোনো মতামতের বিরোধিতা করার সুযোগ রাখা হয় এবং তারপরেও যদি কেউ সেই মত খণ্ডন করতে না পারে, তবেই সেই মতামতটি অনুসরণ করা নিরাপদ।
মানুষের চিন্তার ইতিহাসে বা সাধারণ জীবনেও কেন মানুষের আচরণ একেবারে খারাপ হয় না? তার কারণ মানুষের বুদ্ধি নয়, বরং মানুষের ভুল শুধরে নেওয়ার ক্ষমতা। মানুষ আলোচনা এবং অভিজ্ঞতার মাধ্যমে তার ভুল শুধরাতে পারে। শুধু অভিজ্ঞতা যথেষ্ট নয়, তার সাথে আলোচনাও প্রয়োজন। একজন জ্ঞানী মানুষের জ্ঞান তখনই বাড়ে যখন সে তার নিজের মতামতের বিরুদ্ধে অন্যের যুক্তিগুলো শোনে। যে কোনো বিষয়ে সত্যের কাছাকাছি পৌঁছনোর একমাত্র উপায় হল সব ধরনের মতামতের কথা মন দিয়ে শোনা। যারা সবচাইতে জ্ঞানী তারা যদি এটি করতে পারেন, তবে আমাদের মতো সাধারণ মানুষের বা পাবলিকের কেন এটি করা উচিত নয়? রোমান ক্যাথলিক চার্চও যখন কাউকে সেন্ট বা সন্ত ঘোষণা করে, তখন তারা একজন ডেভিলস অ্যাডভোকেট বা শয়তানের উকিল নিয়োগ করে, যাতে সেই ব্যক্তির বিরুদ্ধে সব ধরনের নেতিবাচক তথ্য শোনা যায়। এমনকি নিউটনের তত্ত্বও যদি প্রশ্নবিদ্ধ করার সুযোগ না থাকত, তবে আমরা আজ তার ওপর এতটা আস্থা রাখতে পারতাম না। আজকাল অনেকেই বলেন যে কিছু কিছু মতামত সত্য হোক বা না হোক, সমাজের মঙ্গলের জন্য তা টিকিয়ে রাখা দরকার। তারা সত্যের বদলে উপযোগিতার দোহাই দেন। কিন্তু মিল বলছেন, একটি মতামত সমাজ বা মানুষের জন্য কতটা উপযোগী সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনার অভ্রান্ত হওয়ার সুযোগ নেই। মতামতের সত্যতা আসলে উপযোগিতারই একটি অংশ। কোনো অসত্য মত কি সত্যিই দীর্ঘমেয়াদী মঙ্গল আনতে পারে? যারা এই যুক্তিতে বিরুদ্ধ মত দমন করতে চান, তারা আসলে এক ধরনের ভণ্ডামির আশ্রয় নেন। তারা মনে করেন তাদের বিশ্বাসটি এতটাই সত্য যে এটি নিয়ে আর কোনো প্রশ্নের দরকার নেই। মিল বিষয়টি বোঝানোর জন্য ইতিহাসের ৩টি বড় ট্র্যাজেডির উদাহরণ দিয়েছেন। প্রথমটি সক্রেটিসের মৃত্যু। সক্রেটিসকে তার সময়ের শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুণী মানুষ ধরা হতো, কিন্তু আদালত তাকে ঈশ্বরহীনতা এবং যুবকদের পথভ্রষ্ট করার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল। আজ আমরা জানি যে সক্রেটিসই ছিলেন দর্শনের আদি গুরু, এবং তার বিচার ছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। দ্বিতীয় উদাহরণটি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া। যীশুকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন তাকে ব্লাসফেমি বা ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। অথচ আজ অর্ধেক পৃথিবী তাকে পরম শ্রদ্ধা করে। যারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তারা কিন্তু খারাপ মানুষ ছিল না, বরং তারা তাদের সময়ের ধর্ম এবং দেশের প্রতি অত্যন্ত অনুগত ছিল। তারা যদি খারাপ হতো, তবে এই ঘটনা এতটা শিক্ষা দিতে পারত না। এমনকি সেন্ট পলও প্রথম দিকে খ্রিস্টানদের ওপর নির্যাতন চালিয়েছিলেন। তৃতীয় উদাহরণটি সবচেয়ে শিক্ষণীয়। সম্রাট মার্কাস অরেলিয়াস। তিনি ছিলেন একাধারে সম্রাট এবং দার্শনিক। তার চরিত্র ছিল অত্যন্ত নির্মল এবং ন্যায়পরায়ণ। তবুও তিনি খ্রিস্টানদের ওপর নির্যাতন চালিয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচলিত সমাজের বন্ধনগুলো ছিঁড়ে ফেলবে, যা রাজ্যের জন্য ক্ষতিকর। তিনি যদি সেই সময় খ্রিস্ট ধর্মকে গ্রহণ করতেন, তবে পৃথিবীর ইতিহাস হয়তো অন্যরকম হতো। মিল বলছেন, যারা মনে করেন কোনো নতুন মত প্রচারকারীকে শাস্তি দেওয়া উচিত কারণ সত্য সবসময় নির্যাতনের বিরুদ্ধে জয় পায়, তারা আসলে এক ধরনের ভয়ঙ্কর মিথ্যে বলেন। ইতিহাস এমন অনেক উদাহরণে ভরা যেখানে সত্যকে নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী পিছিয়ে দেওয়া হয়েছে। সত্যের কোনো জাদুকরী ক্ষমতা নেই যা অন্ধকার কারাগার বা আগুনের হাত থেকে তাকে বাঁচাবে। সত্যের একমাত্র সুবিধা হল এটি বারবার আবিষ্কৃত হয় এবং একসময় একটি অনুকূল পরিবেশ পায় যেখানে সেটি স্থায়ী রূপ নিতে পারে। আজকাল হয়তো আমরা মানুষকে হত্যা করি না, কিন্তু সামাজিক অপমানের মাধ্যমে আমরা নতুন চিন্তাকে এমনভাবে দমিয়ে রাখি যা খুনের চেয়েও কম নয়। ইংল্যান্ডেও 1857 সালে ধর্ম নিয়ে কটূক্তি করার জন্য জেল দেওয়ার নজির আছে। এমনকি যারা ঈশ্বরে বিশ্বাস করে না, আদালতে তাদের সাক্ষ্য পর্যন্ত গ্রহণ করা হয় না, যেন তারা সব মিথ্যেবাদী। এই যে সামাজিক কলঙ্ক বা সোশ্যাল স্টিগমা, এটি মানুষকে ভিন্ন মত প্রকাশ করতে বাধা দেয়। এর ফলে সমাজে এক ধরনের কৃত্রিম শান্তি বজায় থাকে, কিন্তু তার মূল্য হিসেবে আমাদের দিতে হয় মানুষের নৈতিক সাহস। যখন প্রতিভাবান মানুষরা সমাজের ভয়ে তাদের মনের কথা বলতে পারেন না, তখন তারা সংকীর্ণ এবং কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েন। মহান চিন্তাবিদ হওয়ার প্রথম শর্তই হল নিজের বুদ্ধি যেখানেই নিয়ে যাক না কেন তাকে অনুসরণ করা। যে সমাজে ভিন্ন মত নিয়ে লড়াই নেই, সেই সমাজের মানুষের মানসিক তেজ এক সময় ফুরিয়ে যায়। ইউরোপের ইতিহাসের যে কয়েকটি সময় শ্রেষ্ঠ ছিল, তার প্রতিটিই ছিল মানুষের চিন্তার মুক্তির সময়। আমরা এতক্ষণ দেখলাম কেন মত প্রকাশের স্বাধীনতা জরুরি। কিন্তু যদি আমরা ধরে নিই যে প্রচলিত মতামতটি পুরোপুরি সত্য, তবুও কি আলোচনা বন্ধ করা উচিত? মিল বলছেন, না। কারণ একটি সত্য যদি বারবার আলোচনার মাধ্যমে ঝালিয়ে নেওয়া না হয়, তবে সেটি হয়ে যায় একটি মৃত প্রথা বা ডেড ডগমা। মানুষ যদি শুধু কোনো কিছু অন্ধভাবে মুখস্থ করে বা মেনে নেয়, তবে সে আসলে সত্যকে চেনে না।
যেমন গণিতের সত্যগুলো নিয়ে কোনো বিতর্ক নেই, কারণ সেখানে ভুল হওয়ার সুযোগ কম। কিন্তু জীবন, ধর্ম বা রাজনীতি এমন বিষয় যেখানে প্রতিটি সত্যের দুটি দিক থাকে। আপনি যদি শুধু আপনার নিজের পক্ষটি জানেন, তবে আপনি কিছুই জানেন না। যতক্ষণ আপনি আপনার বিপক্ষের যুক্তিগুলো মন দিয়ে না শুনবেন এবং তাদের শক্তিশালী যুক্তিগুলোকে খণ্ডন করতে না পারবেন, ততক্ষণ আপনার বিশ্বাসটি আসলে এক ধরনের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। সত্য তখনই সত্যিকার অর্থে অনুধাবন করা যায় যখন আমরা বিরোধীদের সাথে লড়তে গিয়ে আমাদের বুদ্ধিকে শানিত করি। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে এটি আরও প্রকট। শুরুতে যখন কোনো ধর্ম প্রচার করা হয়, তখন তার অনুসারীদের মধ্যে এক ধরনের প্রাণচাল্যতা থাকে, কারণ তারা প্রতি মুহূর্তে নিজেদের মতের সপক্ষে লড়াই করে। কিন্তু যখন সেই ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যায় এবং বংশ পরম্পরায় গৃহীত হতে থাকে, তখন মানুষ তার মূল অর্থ ভুলে গিয়ে শুধু আচার অনুষ্ঠান পালনে ব্যস্ত থাকে। খ্রিস্ট ধর্মের উদাহরণ দিয়ে মিল দেখিয়েছেন যে মানুষ মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে তার খুব কমই মেনে চলে। তারা বড়দের কথা শুনে চলে, কিন্তু হৃদয়ে সেই শিক্ষা ধারণ করে না। এই যে এক ধরনের গভীর ঘুম, এটিই চিন্তার অগ্রগতির বড় বাধা। মিলের আলোচনার তৃতীয় দিকটি হল এমন এক পরিস্থিতি যেখানে সত্য কোনো একদিকে নেই, বরং দুটি ভিন্ন মতের মধ্যে ভাগ হয়ে আছে। এই পরিস্থিতি সবচেয়ে বেশি ঘটে। প্রচলিত মতামতটি হয়তো আংশিক সত্য, আর অন্য আংশিক সত্য লুকিয়ে আছে নিষিদ্ধ বা অবহেলিত কোনো মতের মধ্যে। প্রগতি মানে হল এক আংশিক সত্যের বদলে অন্য আংশিক সত্যকে স্থাপন করা। রুশোর কথা এখানে বলা যায়। অষ্টাদশ শতাব্দীতে যখন মানুষ বিজ্ঞান আর সভ্যতার মোহে অন্ধ ছিল, তখন রুশো তার লেখনীর মাধ্যমে সরল জীবনের গুরুত্ব তুলে ধরেন। তার মত পুরোপুরি ঠিক না হলেও তা তৎকালীন সমাজের একপেশে চিন্তাকে নাড়িয়ে দিয়েছিল। রাজনীতিতেও আমাদের রক্ষণশীল এবং প্রগতিশীল উভয় পক্ষের প্রয়োজন আছে। একটি পক্ষ অন্যটিকে সংযত রাখে। কোনো বিষয়ে যখন সারা পৃথিবী একমত হয়, তখনও ভিন্ন মতাবলম্বীদের কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত, কারণ তাদের কাছে হয়তো সত্যের সেই অংশটি আছে যা আমরা হারিয়ে ফেলেছি। খ্রিস্টীয় নৈতিকতা নিয়ে মিল একটি সাহসী মন্তব্য করেছেন। তিনি বলছেন, বর্তমানে যাকে আমরা খ্রিস্টীয় নৈতিকতা বলি, তা আসলে যিশুর আদি শিক্ষা নয়, বরং পরবর্তীকালে চার্চের মাধ্যমে গড়ে তোলা একটি কাঠামো। এটি অনেক ক্ষেত্রেই একপেশে এবং নেতিবাচক, অর্থাৎ কি করা উচিত নয় তার ওপর বেশি জোর দেয়। এটি মানুষের পৌরুষী বা তেজস্বিতার বদলে এক ধরনের ভীরু আনুগত্য শেখায়। মিল মনে করেন যে শুধু ধর্মীয় নয়, আমাদের আরও সেকুলার বা ধর্মনিরপেক্ষ নৈতিকতার প্রয়োজন, যাতে মানুষ পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। শেষে মিল মত প্রকাশের স্বাধীনতার চারটি কারণ সারসংক্ষেপ করেছেন। প্রথমত, কোনো মতামত সত্য হতে পারে। দ্বিতীয়ত, ভুল মতামতের মধ্যেও সত্যের কণা থাকতে পারে। তৃতীয়ত, সত্য মতামতের ভিত্তি বোঝার জন্য তর্কের প্রয়োজন। এবং চতুর্থত, সত্য যাতে কেবল মুখস্থ বুলি না হয়ে জীবনের অনুপ্রেরণা হয়, তার জন্য আলোচনা জরুরি। তবে এই আলোচনার ধরন কেমন হবে? অনেকে বলেন আলোচনার ভাষা মার্জিত হতে হবে। কিন্তু মিল বলছেন, মার্জিত হওয়ার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। সাধারণত সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখনই তাকে অমার্জিত তকমা দেওয়া হয়। প্রকৃত নৈতিকতা হল, যে কোনো পক্ষের মানুষের মধ্যে যদি ঘৃণা বা পরশ্রী কাতরতা থাকে, তাহলে তার নিন্দা করা, এবং যদি শান্ত এবং সৎভাবে বিপক্ষের কথা বলতে পারেন, তাকে সম্মান করা। আমরা আলোচনা করেছিলাম চিন্তার স্বাধীনতা এবং মত প্রকাশের গুরুত্ব নিয়ে। আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন একটি সজীব এবং প্রগতিশীল সমাজের জন্য ভিন্ন মতের অস্তিত্ব জরুরি। কিন্তু স্বাধীনতা কি কেবল কথা বলা বা চিন্তা করার মধ্যেই সীমাবদ্ধ? একজন মানুষ যা বিশ্বাস করে, তার কি সেই অনুযায়ী জীবন অতিবাহিত করার বা চলার অধিকার নেই? এই প্রশ্নটি আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। জন স্টুয়ার্ট মিল তার আলোচনার এই পর্যায়ে আমাদের নিয়ে যাচ্ছেন ব্যক্তিত্ব বা ইন্ডিভিজুয়ালিটি এবং মানুষের কাজের স্বাধীনতার গহীনে। মিল খুব স্পষ্টভাবেই স্বীকার করেছেন যে কাজের স্বাধীনতা কখনোই মত প্রকাশের স্বাধীনতার মতো নিঃশর্ত হয় না। একটি মতামত ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ সেটি কেবল আলোচনার টেবিলে থাকে। কিন্তু যখনই কোনো কাজ অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখনই তার ওপর লাগাম টানার প্রয়োজন পড়ে। মিল একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। যদি কেউ মনে করে যে শস্য ব্যবসায়ীরা গরিবদের রক্ত চুষে এবং এই মতটি সে পত্রিকায় লেখে, তাহলে তা সহ্য করা উচিত। কিন্তু সেই একই কথা যদি কোনো উত্তেজিত জনতার সামনে দাঁড়িয়ে সেই শস্য ব্যবসায়ীর বাড়ির সামনে বলা হয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হতে পারে, কারণ তা সরাসরি দাঙ্গা বা হিংসার উস্কানি। অর্থাৎ যে কাজ অন্যকে বিরক্ত করে বা অন্যের ক্ষতি করে, সমাজ সেখানে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু প্রশ্ন হল, যদি কোনো কাজ কেবল ব্যক্তির নিজের ওপর প্রভাব ফেলে, তাহলে কি হবে?
মিল বলছেন, মানুষ যেমন ভিন্ন ভিন্ন মত পোষণ করতে পারে, তেমনি তাদের জীবনযাপনের ধরন বা এক্সপেরিমেন্টস অফ লিভিং ভিন্ন ভিন্ন হওয়ার সুযোগ থাকতে হবে। যতক্ষণ একজন ব্যক্তি অন্যের ক্ষতি না করে নিজের মতো করে চলতে চায়, ততক্ষণ তাকে বিরক্ত করা সমাজের উচিত নয়। বরং ব্যক্তিত্ব বা নিজস্বতাকে রক্ষা করাই হল মানুষের সুখ এবং সামাজিক অগ্রগতির প্রধান চাবিকাঠি। আপনারা খেয়াল করলে দেখবেন, আমাদের সমাজে আমরা অনেক সময় প্রথা বা ইতিহাসের দোহাই দিয়ে অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি। কিন্তু মিল আমাদের সতর্ক করছেন যে যেখানে ব্যক্তিত্ব নয়, বরং প্রথা বা রীতিনীতি জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, সেখানে মানুষের সুখের একটি প্রধান উপাদান হারিয়ে যায়। জার্মান চিন্তাবিদ ভিলহেলম ফন হুমবোল্ট একটি দারুণ কথা বলেছিলেন, যা মিল এখানে উদ্ধৃত করেছেন। তিনি বলেছিলেন, মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত তার অন্তর্নিহিত ক্ষমতাগুলোর সর্বোচ্চ এবং সুষম বিকাশ ঘটানো। আর এই বিকাশের জন্য দুটি জিনিস অত্যন্ত প্রয়োজন: স্বাধীনতা এবং পরিস্থিতির বৈচিত্র্য। এই দুটির মিলন থেকেই জন্ম নেয় নিজস্ব তেজ এবং মৌলিকত্ব বা অরিজিনালিটি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, আধুনিক সমাজে মানুষ এই নিজস্বতার মূল্য বুঝতে পারছে না। সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে যে তারা যেভাবে জীবনযাপন করছে সেটাই সবার জন্য যথেষ্ট এবং সঠিক। ফলে যারা একটু অন্যভাবে বাঁচতে চায়, সমাজ তাদের বাঁকা চোখে দেখে।